কাল আগের কথা। পৃথিবীটা তখন অনেক বদলে গেছে, অনেকটাই আগের যুগে ফিরে গিয়েছে পৃথিবী। বন্যা মহাপ্রলয়ের কারণে সব কিছু ওলটপালট হয়েছে। রাজাদের যুগও আবার ফিরে এসেছে। একবার এক বৃদ্ধ রাজা তার দুই ছেলেকে ডেকে বললেন, একটা উপকথা আছে, তোমরা জানো সেটা কি? জানো না? সেটা হচ্ছে জাদুর আয়না। যে এই আয়নার দিকে তাকাবে তার বয়স অতীতে ফিরে যাবে, অর্থাৎ সে যৌবন ফিরে পাবে। আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তোমাদের মধ্যে যে এই আয়না এনে দিতে পারবে তাকে আমি রাজা বানিয়ে এই আয়না নিয়ে অ্যাডভেঞ্চারে চলে যাব। কে পারবে আমাকে এনে দিতে? আমি পারবো বাবা, কারণ আমি অনেক চালাক এবং সাহসী। জাদুর আয়না পাওয়ার যোগ্য একমাত্র আমি। পরের দিন সকালে দুই ভাই ঘোড়া নিয়ে রওনা হয়, বড় ভাই উত্তরে আর ছোট ভাই দক্ষিণে। কিন্তু ছোট ভাইটি টের পায়নি যে তার সঙ্গী ঘোড়া অসুস্থ ছিল। রাজ্যের সীমানা পার হবার পর ছোট ভাইয়ের ঘোড়াটি মারা পড়ে। ছোট ভাইটি হেঁটে হেঁটে অনেক দূর চলে আসে। আসার পর দেখতে থাকে কিছু কবুতর চড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। সে প্রচন্ড ক্ষুধার্ত থাকায় একটি কবুতর মারতে উদ্যত হলো। ঠিক তখনই, এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি আমার কবুতরকে মারতে যাচ্ছ কেন? সরো, দূরে সরে যাও আমার কবুতর থেকে। তুমি এখানে থাকো? হ্যাঁ থাকি। সমস্যা? না মানে এমনিতেই বললাম, কার সাথে থাকো? আমি একাই থাকি, আর আমার এই বন্ধুরা থাকে। তুমি আমার কবুতরের দিকে চোখ দিয়েছো কেন? হ্যাঁ, দুঃখিত, আমি আসলে অনেক ক্ষুধার্ত। যদি কিছু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। তোর পোষা কবুতর দেখে বুঝো নাই যে আশেপাশে মানুষ আছে? একটা থাপ্পড় দিব। কত বড় সাহস আমার কবুতরের দিকে হাত দেয়! আসো আমার সাথে এখন। চুপচাপ অনুসরণ করে ছোট রাজপুত্র। মেয়েটির ছোট্ট একটা ঘর আছে ঝর্ণার পেছনে। সেটার ভেতরে নিয়ে গেল। ছিমছাম একটা ঘর, অনেক গোছানো। বাহ, তুমি তো অনেক গোছানো মেয়ে। তোমার প্রতিটা কাজকর্ম দেখে অবাক হচ্ছি। ঘর অগোছালো থাকলে আমার ভালো লাগে না, তাই সময় পেলে ঘর গোছাই আমি। এই যে তোমার খাবার নাও। এই খাবারটি সে দেখেছে কোথাও, কিন্তু সে ঠিক মনে করতে পারছে না কোথায়। কিন্তু এই প্রথম সে খাচ্ছে এটা, এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই খাবারটার নাম কি? পাস্তা। ভিমড়ি খেলো খাওয়ার মাঝে সে। তার মনে পড়ে গিয়েছে এই জিনিস কোথায় দেখেছে সে। ইতিহাস বইয়ে এর ছবি আছে। অনেক কাল আগে মানুষ এই খাবার খেত। কি হলো, খাচ্ছ না কেন? মজা হয় নাই? না না, সেটা না। না মানে আমি জানতাম এই খাবারটা অনেক আগে মানুষ খেত। মিটমিটে হাসলো রহস্যময়ী মেয়েটি। হ্যাঁ, আমিও অনেক আগে থেকেই খাচ্ছি। এবার মেয়েটি জানতে চাইলো ছেলেটির বৃত্তান্ত। সরল মনে রাজপুত্র সব খুলে বলল। জাদুর আয়নার কথা শোনার পর মেয়েটির মুখের অভিব্যক্তি বদলে গেল। সে রাজপুত্রের জামার কলার আঁকড়ে ধরল। তোমার সাথে আর কে আছে? আর কেউ নেই, আর কেউ নেই। বড় ভাই তো উত্তরে গেছে, আর আমি একাই এসেছি। তোমরা আমার জাদুর আয়নার কথা কিভাবে জানলে? আমি দেব না আমার আয়না। যাও, বের হয়ে যাও। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল রাজপুত্রের কাছে। এই আদি যুগের খাবার রান্না সে করতে পেরেছে, কারণ সে আদি যুগ থেকেই আছে এই পৃথিবীতে। সে চিরকুমারী। চোখ ছলছল করছে মেয়েটির। অনেক ভয় পেয়েছে সে। খারাপ লাগলো রাজপুত্রের। সে শান্ত করলো মেয়েটিকে, তারপর জিজ্ঞেস করলো, একা একা এভাবে বছরের পর বছর বেঁচে থাকতে তোমার ভালো লাগে? আমি একা না, এসো তোমাকে কিছু জিনিস দেখাই। মেয়েটির পিছু পিছু যায় রাজপুত্র। কিছুক্ষণ হাঁটার পর বাগানের সামনে এসে দাঁড়ায় ওরা। মেয়েটি বলতে শুরু করে ওর কাহিনী। এই জায়গাটার গাছগুলো আগে খুব খারাপ অবস্থার ভেতরে ছিল। একটা ছোট্ট চারা গাছ পেয়েছিলাম যখন আমি এখানে প্রথম আসি। সেটা বড় হচ্ছিল না। একদিন অনেক মন খারাপ ছিল, আমি ওর পাশেই বসে কেঁদে ফেলি।
পরদিন দেখি গাছটা বড় হতে শুরু করেছে। কিছুদিন পর টের পেলাম যে আশেপাশের এলাকার অবস্থা ভালো হতে শুরু করেছে। আমি আরো গাছ লাগালাম। আমার কষ্টের কথা ভাবতাম ওদের পাশে বসে প্রতি বিকেলে, আর ওরা বড় হতো। আমার চোখের পানি না থাকলে কেউ থাকতো না, আর আমার আয়না না থাকলে আমিও থাকবো না। এই গাছ, এই প্রকৃতি কিছুই থাকবে না। মেয়েটির চোখ মুছে দেয় রাজপুত্র। বহুকাল পরে কারো বুকে মাথা রেখে কাঁদে মেয়েটি। পরের দিন সকালে রাজপুত্রের ঘুম ভাঙে মেয়েটির চিৎকারে। তার পোষা ইঁদুরকে ঝাড়ি দিচ্ছে। মুচকি হেসে বাইরে এসে দাঁড়ায় ছেলেটি। এটা আমার অনেক আগের অভ্যাস, বুঝলে? আমি আমার কাছের মানুষগুলোকে মজা করে ঝাড়ি দিই, আমার ভালো লাগে। তোমার কাছে আগে পৃথিবীর গল্প শুনবো আমি। এতগুলো বছর কিভাবে বেঁচেছিলে তার গল্প শুনবো। তাদের কথাবার্তার ছেদ পড়ে দূর থেকে ভেসে আসা একটি গুঞ্জনে। সেটির তীব্রতা বাড়তে থাকে। কিসের আওয়াজ দেখার জন্য বাইরে আসে তারা দুজন। বিস্ফোরিত চোখে রাজপুত্র দেখে তার বড় ভাই বল্লম হাতে এগিয়ে আসছে। বড় রাজপুত্র নেমে আসে নির্লজ্জের মতো, আর ছোট ভাইকে বলে, তোর ঘোড়াটি যে অসুস্থ ছিল সেটা আমি জানি, আর আমি এটাও জানি সেই জাদুর আয়নাটা এখনো হাতে পাসনি। প্রচন্ড রাগ হয় ছোট রাজপুত্রের, কিন্তু বড় ভাইয়ের কাছে ওর কিচ্ছু করার নেই। ও পড়ে পড়ে মার খায়। মেয়েটির তা সহ্য হয় না। বড় রাজপুত্র তার ভাইয়ের গলায় ছুরি ধরে মেয়েটিকে বলে আয়না দিয়ে দিতে, না হলে তার ভাইয়ের গলা সে এখনই কেটে নিবে। বাধ্য হয়ে তার জাদুর আয়না নিয়ে আসে মেয়েটি। তারপর ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে বসে বড় রাজপুত্রকে, কিন্তু ছুরির আঘাতে মেয়েটির নিথর দেহ পড়ে রইল। গভীর রাতে চেতনা ফিরে আসে ছোট রাজপুত্রের। সারা শরীরে অসহ্য ব্যথা। চোখ ঘুরিয়ে দেখলো সেই মায়াবী মুক্তিকে। আমি এর প্রতিশোধ নেবই নেব। যে ভাই আমার এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করেছে, এর একটি প্রতিশোধ আমি নেবই নেব। এক সপ্তাহ পর আজ আমি জাদুর আয়নায় নিজের মুখ দেখব। আমার বড় ছেলে আমার জন্য নিয়ে এসেছে আয়না, তাই আজ আমি আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভার তার হাতে তুলে দেব। ছোট ছেলের জন্য চিন্তা হচ্ছে, কিন্তু তাই বলে বড় ছেলেকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না। রাজার শয়নকক্ষে ঢোকার একটা গোপন দরজা আছে। তার পরিবারের লোকজন ছাড়া এটা কেউ জানে না। ছোট রাজপুত্র খুব সাবধানে ছদ্মবেশে ঢুকে পড়ল সেখানে। জাদুর আয়না খুঁজে বের করে চুপি সারে বেরিয়ে এলো। তারপর সে প্রাসাদের ছাদে উঠল। আকাশের দিকে চেয়ে বলল, অশ্রুকুমারী, তোমার মায়ের কথম করে বলছি, এই আয়নার অধিকার তোমার, আর কাউকে এটা পেতে দেব না আমি। সূর্যের দিকে মেলে ধরলো সেই আয়নাটিকে। সূর্যের বয়স কমা শুরু করলো। একসময় সে তার আলো আর উত্তাপ হারাতে শুরু করলো। শীতল হতে শুরু করলো সূর্য। সেই অশ্রুকুমারীর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিল রাজপুত্র। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের এই রূপকথার গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।